পাকিস্তান এই যে হুমকিগুলো দিচ্ছে যে তারা নরক দেখিয়ে ছাড়বে, একদম কোট আনকোট এই কথাটাই বলেছে, আমরা কাতার নই, আমরা নরক দেখিয়ে ছাড়বো, তাহলে কি কোথাও বলা যেতে পারে যে পাকিস্তানও এই যুদ্ধের একটা পার্ট হয়ে যাচ্ছে? তারাও কি তাহলে প্রত্যক্ষভাবে এবারে যুদ্ধে জড়িয়ে পড়ছে? কিচ্ছু করবে না, কিচ্ছু করার ক্ষমতা নেই, করে দেখাক না। কথা বলা, প্রেস কনফারেন্সে কথা বলার কারণ হচ্ছে তাদের দেশের মানুষকে যারা অভুক্ত আছে তারা ঠেঙাবে, সেই ভয়তে তাদের চুপ রাখার জন্য এইসব ন্যারেটিভ করছে। করে দেখাক না, চার্জ করে দেখাক না, ওইসব কথা না বলে কোথাও ওটা চার্জ করে দিক না, চার্জ করুক না ইসরায়েলকে, দেখি না কত কত ক্ষমতা আছে ইসরায়েলকে চার্জ করে দেখা। তারপরে যে রিটালিয়েশনটা হবে সেটা ওর কিভাবে আটকায় দেখি। শুনুন, আমি আপনাকে বলি, এই ধরনের ন্যারেটিভ পাকিস্তান করে মনে করেছে তাদের ভোট ব্যাংকের থেকে তারা পিঠ বাঁচাবে। যদি এই ন্যারেটিভ গুলোর কোনো ভ্যালু থাকে না, এই যে এই ন্যারেটিভ গুলো যদি যত সম্ভাবনা থাকে, তাহলে পাকিস্তান করে দেখা। আমার কাছে সিম্পল অ্যান্ড স্ট্রেট কথা, করে দেখা, হিট ইসরায়েল। সুভাষিস বাবু, আপনি হয়তো জানবেন যে একটা ঘটনা ঘটেছে। আমরা জানি যে বর্তমানে হরমুজ এবং এই তেল নিয়ে একটা কিন্তু দোলাচলের মধ্যে আমরা প্রত্যেকেই রয়েছি, প্রত্যেকটা দেশই কম বেশি রয়েছে। এর মধ্যে একটি জাহাজ যে রাশিয়া থেকে তেল নিয়ে যাচ্ছিল, তুরস্কের একটি জাহাজ, এবং সেটিকে অ্যাটাক করা হয়েছে। এবং সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, এই অ্যাটাকটা কিন্তু করা হয়েছে জলের তলা দিয়ে যেতে পারে এমন ড্রোনের সাহায্যে। এই বিষয়টা ঠিক কি? এই ড্রোনগুলো কতটা খতরনাক, বা তাহলে কি না, এগুলোকে সাধারণত প্রচন্ড রকম প্ল্যানিং এর মাধ্যমে এগুলোকে এক্সিকিউট করানো হয়, এবং এই ধরনের অ্যাটাক গুলো খুব নিন্দনীয়। কারণ আবার বলছি, এনার্জি এবং রিসোর্স ক্যারিয়ারের উপরে অ্যাটাক, এটা কিন্তু বিশ্বের কাছে যথেচ্ছ ক্ষতির একটা কারণ, এবং এগুলো ইরেসপন্সিবল ওয়েজ অফ অ্যাটাক, এবং এইগুলো দিনের পর দিন চলতে থাকলে এটা কিন্তু কোনো ভালো ডিরেকশন দেবে না। এটা কিন্তু এমন কিছু ঘটনা ঘটাতে পারে যেই ঘটনাগুলো কোনোভাবেই কোনো মতেই মানে কোনো সভ্য দেশ কাছে এটা সমর্থনযোগ্য নয়। সুতরাং সবারই উচিত একটু ধৈর্যশীল হওয়া, একটু বুঝে শুনে এগোনো। আদারওয়াইজ কিন্তু এমন কিছু ঘটনা ঘটতে পারে যে ঘটনাগুলো কেউরা মানে বুঝতেও পারবে না, অনেক বড় ধাক্কা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই যে যুদ্ধ, এই যুদ্ধে তাহলে ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে? ইতিমধ্যে তো দেখতে পাচ্ছি যে আমেরিকার ভাড়ারে একটা টান পড়ছে। বিশ্ব যদি অর্থনীতি দেখি, সেই বিশ্ব অর্থনীতির বাজারেও কিন্তু একটা মন্দা দেখা দিচ্ছে। ইতিমধ্যে ভারতে তার প্রভাব পড়েছে, যেটা যে আলোচনাটা আপনি গতকালও করছিলেন, যে একটা সাময়িক লকডাউন, এরকম একটা কথা শোনা যাচ্ছে যে ফিউয়েল কনজাম্পশনকে কমানোর জন্য বলা হচ্ছে। তাহলে আমরা কোন পথে এগিয়ে চলেছি? দেখুন, আমাদের এনার্জি রিজার্ভ এবং এনার্জি সিকিউরিটির উপর একটা বড় আঘাত এসছে, এতে কোনো ডাউট নেই। এবং ভারতবর্ষ এটা নিয়ে ভাবনা চিন্তা করছে। লিউম আজ না হলে কাল করতে হতে পারে, এই চিন্তা ভাবনা ভারতের মাথায় আছে। এবার পয়েন্টটা হচ্ছে যে আমরা কতটা রেসপন্সিবলি অ্যাক্ট করছি। আমি চার্লি চ্যাপলিনের একটা কথা আপনাদের আগেই বলেছিলাম, দ্য ওয়ার্ল্ড শুড বি লেড বাই নট পাওয়ারফুল লিডার বাট রেসপন্সিবল লিডার্স। পয়েন্টটা হচ্ছে এই যে সেন্স অফ রেসপন্সিবিলিটি যদি যাদের নেই, যারা মনে করছে এই কাইনেটিক করে পৃথিবীতে সলিউশন আসবে, তারা কিচ্ছু জানে না। তারা এটা একদমই জানে না যে এই কাইনেটিক করতে 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 এমন একটা আচ্ছাদন সৃষ্টি হয়ে যাবে যেটা পৃথিবীকে ধ্বংস করে দেবে, যেটা পৃথিবীকে শেষ করে ছেড়ে দেবে। কে তার দায়িত্ব নেবে বলুন? কে সেই সেই মানে পৃথিবীর সেই দায়িত্বগুলোকে কে কাঁধে করে নিয়ে চলবে বলুন? দিস ইজ নট দ্যাট ইজি। এবং এবং একটা সময় আসবে যে আগুন ঝরে যাবে, এই গোটা 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 পৃথিবীতে আগুন ঝরে যাবে। সুতরাং এইগুলো করতে করতে সাধারণ মানুষ মারা যাবে, সাধারণ ইকোনমি গুলো নষ্ট হয়ে যাবে, ট্রেড রুট নষ্ট হয়ে যাবে। যুদ্ধ তো একদিন থামবে, তারপর লোকে খাবে কি, তারপর লোকে বাঁচবে কি ভরসায়? তার তার কোনো কি হিসাব এদের কাছে আছে? সুতরাং এই ইরেসপন্সিবল হিট গুলো বন্ধ হওয়াটা দরকারি। এই রেসপন্সিবল হিট গুলো বন্ধ না হলে আমেরিকাও বাঁচবে না, ইসরায়েলও বাঁচবে না, ইরানও বাঁচবে না, এবং এদের উপর ডিপেন্ড করে যে ছোট ছোট দেশগুলো আছে সেগুলো মৃত্যুবরণ। আলটিমেটলি পৃথিবী ক্ষতি হয়ে যাবে পৃথিবীর মানুষের দ্বারা। সুভাষবাবু, কি মনে হয় যে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ডি-ডলারাইজেশন কতটা গুরুত্বপূর্ণ? আমেরিকার ডি-ডলারাইজেশন না হলেও একটা ডাইরেক্ট ইকোনমিক হিট করানোটা খুব প্রয়োজনীয়, যাতে করে তাদের একটা পলিসি এবং এক্সিকিউশন লেভেল চেঞ্জ আসে, যাতে তারা বুঝতে বাধ্য হয় যে কোঅপারেশন এবং কোলাবোরেশনের মাধ্যমেই পৃথিবীকে রেসপন্স করা দরকার, এবং এটা বোঝার দরকার পড়ে যে তাদের ডলারও কারোর উপর ডিপেন্ডেন্ট আছে।
তাদের ডলারে কোনো ডিপেন্ডেন্সি নেই, তারা যা খুশি করছে, এই মেথোডোলজি থেকে তাদেরকে বের করে নেওয়াটা খুব প্রয়োজন, খুব প্রয়োজনীয়। আমরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই দেখেছি সুভাষিস বাবু যে কখনো অন্য দেশকে বোকা বানিয়ে অন্য দেশের সোনা নিজের কাছে গচ্ছিত রাখা, এটাও ছিল আমেরিকার স্ট্র্যাটেজি, নিজেদের শক্তিধর প্রমাণ করার জন্য ডলারের দাম বাড়ানো সেটাও ছিল, এবং পরবর্তীকালে বিশ্বাসঘাতকতা। আমেরিকার তো ছত্রে ছত্রে তাই, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে আমরা দেখে আসছি। আমি মিলারের একটা স্টেটমেন্ট বলছি, আমেরিকা প্রিটেন্ডস টু বি হোয়াট and what not is actually what America is all about. আমেরিকা যা নয় তা সাজার চেষ্টা করে, যা সেটা কাউকে দেখায় না, এবং সেটাই আমেরিকা। আমেরিকা লোকজনের কাছে বোঝাবার চেষ্টা করে যে তারা এতটাই পাওয়ারফুল যে তারা বিরাট কিছু পৃথিবীতে চেঞ্জ আনতে পারে, কিন্তু আমেরিকা এটা বুঝতে পারছে না যে আমেরিকা যেই অবস্থায় দাঁড়িয়ে আছে, আমেরিকার পতন কেউ ঠেকাতে পারবে না যদি না আমেরিকা তাদের পলিসিগত এবং স্টান্স চেঞ্জ করে। আর এই যুদ্ধের মধ্যে আরো একটা যেটা জিনিস, আপনাদেরকে একটা ছবি দেখাই, ইরান থেকে একটা মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েলে, এবং তার গায়ে কি লেখা রয়েছে দেখলে পরে হয়তো বুঝতে পারবেন যে এই যে যুদ্ধ, এই যুদ্ধটাকে আমরা যেভাবে ভাবছি হয়তো তার মোড়টা অন্যদিকে ঘুরছে। দেখুন কি লেখা রয়েছে, থ্যাংক ইউ জার্মান পিপল, থ্যাংক ইউ পিপল অফ ইন্ডিয়া। তারপর দেখবো তারপরে দেখুন লেখা রয়েছে পাকিস্তানের কথা, থ্যাংক ইউ পিপল অফ পাকিস্তান, থ্যাংক ইউ পিপল অফ স্পেন। এবং এক্ষেত্রে একটা কথা সুভাষিস বাবু যেটা জিজ্ঞাসা করতেই হচ্ছে, তাহলে এই যে আমরা বলতাম যে পাকিস্তান হোক বা ভারত হোক বা জার্মান হোক, এরা কেউই প্রত্যক্ষভাবে লড়াইতে সামনে না থাকলেও পেছন থেকে কিন্তু ব্যাকবোন হয়ে যাচ্ছে, বিশেষ করে আমরা যদি ভারতের কথাটা বলি। এটাকে আমি সমর্থনযোগ্য মনে করি না, এটা কোনোদিন কোনো সমর্থনযোগ্য স্টেপ না। এই কথাগুলো বলে ইরান একটা ডবল ডিপ্লোমেসি খেলার চেষ্টা করলো, যেখানে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলো যে ইরান একা নয়, দ্বিতীয় জিনিসটা বার্তা দেওয়ার চেষ্টা করলো যেই বার্তার জন্য ভারতবর্ষের নাগরিক হিসাবে বলতে পারি, ভারতবর্ষকে বহু লোকের সাথে আলোচনা এবং কথাবার্তা বলে এটা বোঝাতে হতে পারে যে তারা এক্স্যাক্টলি সেই সব কাজ করেনি যেই কাজগুলো তারা করেছে বলে হয়তো এর পরে ন্যারেটিভ আসতে পারে যে তাহলে কি তারা ইরানকে অস্ত্র দিচ্ছিল, তাহলে কি তারা কাউকে অন্যরকম ভাবে সমর্থন করছিল। না, এগুলো কোনোদিনই সত্য কথা নয়, এবং এই জন্যে ইরান এইটা খেলে হতে পারে যে বাকি দেশগুলোকে নিজের সাইডে রাখার চেষ্টা করলো, যদিও আমার মনে হয় না এটা খুব একটা সমর্থনযোগ্য হিসাব বা এটা কোনো একটা সমর্থনযোগ্য স্টেপ। এটা না করাটাই ভালো ছিল, কাম্য ছিল। এর মধ্যে একটা খবর আসছে সুভাষিস বাবু, আপনাকে একটু জানাই যে আমরা জানি যে সম্প্রতি ট্রাম্প এবং মোদির মধ্যে একটা ফোনালাপ হয়েছিল, সেই ফোনালাপের মাঝখানে নাকি ঢুকে পড়েছিলেন ইলন মাস্কও। এই খবরটা সম্প্রতি সামনে এসেছে, কি কথা হয়েছিল না হয়েছিল সেই বিষয়ে কোনো ডিটেলস জানা যায়নি, কিন্তু ইলন মাস্কের এক্ষেত্রে ইন্টারেস্ট কি হতে পারে?